বিছানায় অসুস্থ মিম শুয়ে আছে। তার স্বামী রবিন একটি নীল রঙের ছোট বালতি থেকে মগ দিয়ে তার মাথায় পানি ঢালছে। এমন সময় রবিনের মা আসমা খানম রুমে প্রবেশ করেন এবং এই দৃশ্য দেখে রেগে যান। বাবা, আমার ছেলে দেখছি তার বউয়ের একেবারে মুরিদ হয়ে গেছে। এই দিনটা আমাকে দেখতে হলো, সে বউয়ের মাথায় পানি ঢেলে দিচ্ছে। কি শুরু করলে? এখন অসুস্থ হলে বউয়ের সেবা করতে পারবো না? আমার অসুখ হলে তো কখনো তোকে এক ফোঁটা সেবা করতে দেখিনি। আজ বউয়ের শরীর অসুস্থ বলে বালতি দিয়ে পানি এনে মগ ভরে মাথায় ঢালা হচ্ছে। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সারাদিন বাইরে ছিলাম, এসে দেখি বিছানায় শুয়ে গোঙাচ্ছে। তোমরা কেউ পারোনি ওর মাথায় পানি ঢালতে? এখন আমি ঢালতেই দোষ হয়ে গেছে? বউয়ের আঁচল ধরে ঘুরিস তাই বলতে পারিস। আমরা কেউ ওর আঁচল ধরে ঘুরি না, এর জন্য জানতে পারিনি। তোমরা জানার চেষ্টা করো না। সারাদিন কাজ করার পর মেয়েটার শরীর কেমন থাকে তাও উকি মেরে দেখতে আসো না। শাশুড়ি ছোট বৌমা মিলে ঝুটি বেঁধেছ। বড় বউ মরে গেলে কার কি? ও তো আর বড় বক বাড়ির মেয়ে না যে ওকে মাথায় করে রাখতে হবে। বউয়ের ওকালতি করবি না বলে দিচ্ছি। সাহস দেখছি অনেক বেড়ে গেছে। বউয়ের জন্য মায়ের মুখে মুখে কথা শোনাচ্ছিস। এই কথাগুলো আরো আগেই বলার দরকার ছিল আমার। শুধু মিমের অনুরোধে আমি চুপ করে থাকতাম। তুমি মিম আর সামিয়ার মধ্যে অনেক ভেদাভেদ করো। দুজনেই তোমার ছেলের বউ, তবুও তুমি আমার বউকে দিয়ে সব কাজ করিয়ে ছোট বউকে নিয়ে সিরিয়াল দেখো। তাদের উচ্চ স্বরে কথা শুনে পাশের রুম থেকে রবিনের ছোট ভাই নাহিদ এবং তার স্ত্রী সামিয়া চলে আসে। নাহিদ, কি হয়েছে মা? দেখ ছোট বউ, কাকে ঘরে তুলেছিলাম আমি, বছর ঘুরতে না ঘুরতেই আমার সোনার টুকরো ছেলেকে হাত করে নিয়েছে। ভাইয়া, এটা তো ঠিক নয়। তুমি মায়ের সাথে এমন ব্যবহার করতে পারো না। ঠিক বল আমি তোর কাছ থেকে শিখবো নাকি? তুই তো সর্বক্ষণ বউয়ের কথায় উঠিস বসিস। আমার বউ গরিব ঘরের মেয়ে বলে সারা জীবন সংসারে কাজের মেয়ে হয়ে কেটে যাবে, আর তোর বউ বড় লোক বাড়ির মেয়ে বলে রাজরানী হয়ে থাকবে। নাহিদের দিকে তাকিয়ে শুনলে তোমার ভাই কি বলল? আমি নাকি এই বাড়ির রাজরানী আর তোমার ভাবি কাজের মেয়ে? ভাইয়া, তুমি আমার সামনে আমার বউকে কথা শোনাতে পারো না। তুমি আমাদের মধ্যে কথা বলিস না। তোর চোখে আবরণ পড়ে গেছে, তাই বউ ছাড়া আর কারো ভালো মন্দ তোর চোখে পড়ে না। সামিয়া সোফায় বসে মোবাইলে সিরিয়াল দেখছে। তার শাশুড়ি আসমা খানম তার কাছে আসেন। ছোট বৌমা, যাও গিয়ে রান্না বসাও। কেন আমি? বড় ভাবি কথায়, তাকে ডাক দিন। সে আসবে না, দরজায় খিল এঁটে স্বামীর সাথে বসে আছে। সামিয়া, তাহলে আপনি রান্না করে নিন, আমি পারবো না। আমার বাবার বাড়িতে আমি জীবনেও রান্না করিনি। রান্নাঘরে গেলে আমার হাতে কালি লেগে যাবে, আমার শখের নখগুলো ভেঙে যাবে। আসমা খানম অবাক হয়ে, কি বলো তুমি? এই বয়সে আমি রান্না করব? হ্যাঁ, অনেকদিন তো বসে বসে বড় ভাবির হাতে রান্না খেয়েছেন, এবার একটু নড়ে চড়ে কাজ করে খান। আমার দ্বারা রান্না সম্ভব নয়। আসমা খানম ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে রবিনের ঘরের দরজায় নক করেন। রবিন দরজা খুলে তার মায়ের শুকনো মুখ দেখে দাঁড়ায়। রবিন হেসে, কি হয়েছে? আজ একেবারে বড় বৌমা বেরোচ্ছে মুখ দিয়ে। মতলব কি? তোমার আদরের ছোট বৌমা রান্না করেনি? আসমা খানম মাথা নিচু করে রাখেন। রবিন, চিচি, কেমন কথা? যার জন্য এত কিছু, সে নিশ্চয়ই মুখের উপর রান্না করবে না বলে দিয়েছে। জানতাম এমনটাই হবে। আসমা খানম, বড় বউকে একটু ডেকে দে না। মিমকে এখন ডাকা যাবে না। মিম ঘুমাচ্ছে, ওর শরীরে এখনো জ্বর। তুমি যেতে পারো। আসমা খানম কষ্ট পেয়ে চলে যান। রবিন দরজা বন্ধ করে বিছানায় এসে বসে। মাকে মিথ্যা বললে কেন? রবিন, মিমের হাত ধরে আমি কি মাকে রান্না করে দিয়ে আসি? এক পাও মেঝেতে ফেলবে না। যেভাবে আছো সেভাবে বসে থাকো। কিছুদিন যাক, একটা চরম শিক্ষা পাক, এরপর যত খুশি রান্না করে খেও। এর আগে তুমি বাসার কোনো কাজে হাত দেবে না। মিম তার স্বামীর দিকে তাকিয়ে হাসে। রবিনও তার দিকে তাকিয়ে থাকে। বউয়ের প্রতি এইরকম ভালোবাসা দেখে মিম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।